মামনি, আমি আজ জগিংয়ে যাব না, জাস্ট তোমার তাল কুড়িয়ে আনবো। আমি এখন যাই। নীলকে নিয়ে যায়, একা যাস না কিন্তু। আচ্ছা, এখন আসি। সরি মামনি, তোমাকে মিথ্যা বললাম। তোমার খচ্চর ছেলে আমাকে হাতের কাছে পেলে রামদৌড় করাবে, মনে মনে কথাটা বললাম। পা টিপে টিপে সিঁড়ি বেয়ে নামছি। একটা পিঁপড়াও বোধ হয় এর চেয়ে দ্রুত গতিতে হাঁটে। আমার এত ক্ষীণ গতিতে হাঁটার কারণ পায়ের পায়েলখানা, যেটা বৌভাতের দিন নীল ভাইয়ে পরিয়ে দিয়েছিল। পায়েলের ঝুনঝুন শব্দ ওনার কানে পৌঁছালেই আমার কপালে শনির প্রকোপ পড়বে, তাই রিক্স নিয়ে ধীর গতিতে পা ফেলছি। এমন সময় তারা যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়। প্রবাদ বাক্যটা ফলে গেল আমার ক্ষেত্রেও। এত সাবধানে চলেও শেষ রক্ষা কিছুতেই হলো না। চোরের মতো পালাচ্ছিলে কেন? পালাতে যাব কেন? আমি তো আপনার জন্যই ওয়েট করছিলাম। মেকি হেসে কথাটা বললাম। তাই না? আমাকে বলদ পেয়েছো? তপ্ত কণ্ঠে রাগ পুড়ে কথাটা বলল নীল ভাইয়া। বলদ না রে শালা, তুই তো ফাঁস করা রাগী সার। আফ্রিকার জঙ্গলের অ্যানাগনটা তুই। তোকে সামান্য এক বলদের সাথে তুলনা করার মতো ভুল আমি করতে পারি? আপনাকে আমি বলদ কেন ভাবতে যাব নীল ভাইয়া? আপনি তো অনেক ইন্টেলিজেন্ট একজন মানুষ। দাঁত কেলিয়ে কথাটা বললাম। একটু পাম দিলাম, দেখি খাটাস গলে কিনা। ঠোঁটে প্রশস্ত হাসি ঝুলিয়ে উত্তরের অপেক্ষা করতে লাগলাম। কি ভাবছো, আমাকে তেল মাখিয়ে জগিংয়ের হাত থেকে বেঁচে যাবে? সারা রাত ঘুমাতে পারিনি, এত সহজে ছেড়ে দেব? এত রেগেছিলেন যে রাগের চোটে ঘুমাতে পারেননি? কৌতূহলী সুরে কথাটা বললাম। এমন সময় নীল ভাইয়া বলল, তুমি জানো না তোমায় ছাড়া ঘুমাতে পারি না আমি? আবার জিজ্ঞাসা করছো? এতই যখন ঘুম আসছিল না, 20টা ঘুমের বড়ি খেয়ে নিতি, তুইও শান্তি পেতি আর আমাকেও শান্তি দিতি। আহা, চটে যাচ্ছেন কেন নীল ভাইয়া? আমার কি দোষ বলুন? মামনি এত করে থাকতে বললো, আমি আর না করতে পারিনি। চুপ, একদম চুপ। আর একটা মিথ্যা কথা বললে তুলে আছাড় দেব। চলো এখন। ফুস করে ছোট্ট নিঃশ্বাস ছেড়ে নীল ভাইয়ার পিছু ধরে হাঁটলাম। চোখ মুখ নিমিষে ফিসেল হয়ে গেছে, বুকে দানা বেঁধেছে একদলা ভয়। 1 ঘন্টা যাবত ছুটছি, তবু দৌড় শেষ হচ্ছে না। পা দুটো যেন আর চলছে না। একটানা এত দৌড়ানো যায়, অথচ নীল ভাইয়ার থামার কোনো নামগন্ধ নেই। সে পরম গতিতে দৌড়াচ্ছে, একজন দৌড়বিদের মতো। আমি ঘেমে নেমে একাকার, শরীর ক্লান্ততায় জর্জরিত। আমার পা দুটো ব্যথায় অসাড় হয়ে এসেছে, যেন আর এক ধাপ চলবে না, কিন্তু থামতেও পারছি না। থামনেই নীল ভাইয়া গজরাচ্ছে আর সারের মতো চেঁচাচ্ছে। শেষ পর্যন্ত পেরে না উঠে ধপাস করে পড়ে গেলাম আমি মাটিতে। আর্তনাদ করলাম মাটিতে পড়ে থেকেই। আমার আর্তনাদের শব্দ নীল ভাইয়ার কান অব্দি পৌঁছালো। উনি তৎক্ষণাৎ ছুটে এলেন হন্তদন্ত হয়ে। ব্যথায় উঠতে পারছি না, হাতের তালু মৃদু জ্বলছে, পা দুটো ব্যথা করছে অনেক। নীল ভাই আমায় মাটি থেকে ধরে তুলে চিন্তিত স্বরে প্রশ্ন করলেন, পড়ে গেলে কি করে? আমি ব্যথিত কণ্ঠে বললাম, আপনার জন্যই তো পড়েছি। সে কখন থেকে দৌড় করাচ্ছেন? আমি কি এত পারি নাকি? আমায় আগে কেন বলনি তাহলে? বললে শুনতেন বুঝি? উনি এবার থমকে গেলেন। কথার তেজ কমে গিয়ে পৌঁছালো শূন্যের কোঠায়। মনে হলো উনি নিজের কাজে অনুতপ্ত। চলো বাসায় চলো। কেন? আর শাস্তি দেবেন না আমায়? এত জলদি হয়ে গেল? তাচ্ছিল্যের সুরে কথাটা বললাম। নীল ভাইয়া কথার প্রত্যুত্তর করলো না। এক হাত দিয়ে আমার বাহু, আরেক হাত দিয়ে আমার ডান হাত ধরে পা বাড়ালেন। ছাড়ুন, একা চলতে পারবো আমি, রাগী গলায় কথাটা বললাম। নীল ভাইয়া তবুও আমায় ছাড়লেন না। আমার সাহারা হয়ে হাঁটতে লাগলেন। মিনিট 10-15 হাঁটার পর রাস্তার পাশে বিশাল বিশাল তাল গাছ নজরে পড়ল। ঠিক তখনই ব্রেন সিগন্যাল দিল তাল কুড়াতে। নীল ভাইয়া দাঁড়ান, তাল কুড়াতে হবে। মামনির তালের কথা ভুলে গেছেন? বাজার থেকে কিনে আনবো, তাছাড়া তোমার এই অবস্থা এখন এসব না। ধুর বাবা, আমার সামান্য লেগেছে, সেরে যাবে। আমি তাল না নিয়ে বাড়ি ফিরবো না, জেদ করে কথাটা বললাম। ইউ ক্রেজি? একটা তালের জন্য জীবন দিবে? কটমট সুরে কথাটা বলল নীল ভাইয়া। দেব। এত বকর বকর করবেন না তো। ভালো না লাগলে চলে যান, আমি একাই যেতে পারবো। আপনাকে আমি বড়া খেতে দেব না, দেখেন। মুখ ভেঙে কথাটা বললাম। লাগবে না তোমার বড়া। আপনার নিম পাতার বলি শুনতে আমি ইচ্ছুক নই। খ্যাক খ্যাক ভালো লাগছে না, যান এখান থেকে। আপনাকে দেখলেই বিরক্ত লাগছে। বিরক্ত ভরা গলায় কথাটা বললাম। নীল ভাইয়াকে ফেলে আমি সামনের দিকে অগ্রসর হলাম তালের উদ্দেশ্যে। মনে মনে সরাও কাটছি, আর ছেলেরা মেয়েরা তাল কুড়াতে যাই। তাল কুড়িয়ে সাথে নিয়ে মামার বাড়ি যাই। মামার বাড়ি গিয়ে সবাই তালের বড়া খাই। মামি ভীষণ মিষ্টি, ভয় নাই ভয় নাই। হি হি হি।
আমার এডিট করা কবিতাটা নিশ্চয়ই জোশ হয়েছে। শুধু আফসোস একটাই, কেউ আমার ট্যালেন্টের দাম দিল না রে, কেউ 5 টাকার নোবেল পর্যন্ত দিল না। কিছু দূর এগিয়ে সারি সারি তাল গাছ দেখতে পেলাম। কি বিশাল তাদের আকৃতি, আগেরটার চেয়ে 1.5 গুণ মোটা আর লম্বায় আকাশ ছোঁয়া। রবীন্দ্রনাথ ঠাকুর হয়তো এজন্যই বলেছিলেন, তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে উকি মারে আকাশে। লাইন করে দাঁড়িয়ে থাকা গাছগুলোর মধ্যে 3টা গাছের তলায় খুঁজে পেলাম বহুল কাঙ্ক্ষিত বস্তুটি। ব্যাস, দৌড়ে গেলাম এক ঝাঁক উৎসাহ নিয়ে। পেছন থেকে নীল ভাইয়া সচেতন চিত্তে সাবধান করে বললেন, আস্তে যাও, দৌড়াচ্ছ কেন, পড়ে যাবে। কে শোনে কার কথা, সব ভুলে আমি তো উৎসাহে ভাসছি। 3 গাছ থেকে 8টা তাল উদ্ধার করলাম, যার মধ্যে 4টা নষ্ট, বাকি 4টা টাটকা আর বেশ সুগন্ধযুক্ত। কাঁচা তালের একটা মিষ্টি সুঘ্রাণ থাকে, যা যে কাউকে মোহনীয়ভাবে আকৃষ্ট করে। আমি 2টো তাল নিলাম আর নীল ভাইয়ের হাতে 2টো দিলাম। একা হাতে 4টা নেওয়া পসিবল না, কারণ তালের সাইজ মোটামুটি বড়। বড় বড় ধাপ ফেলে হাঁটছি, মাঝে মাঝে নীল ভাইয়ের দিকে আর চোখে তাকাচ্ছি আর মুসকি মুসকি হাসছি। ছেলের মুখে একডালি বিরক্তি ভাব স্পষ্ট ফুটে উঠেছে। মুখখানা হাড়ির মতো করে রেখেছে, ওনাকে দেখতে হেব্বি ফানি লাগছে। পাগলের মতো হাসছো কেন? রাশি ভারী কণ্ঠে কথাটা বলল নীল ভাইয়া। কই, আমি দেখেছি হাসতে। আচ্ছা ওইসব বাদ দিন, আপনাকে একটা সিরিয়াস কোশ্চেন করি নীল ভাইয়া। করো। তাল গাছে কি সত্যি সত্যি ভূত থাকে? এইটা তোমার সিরিয়াস কোশ্চেন? ইউ নো হোয়াট অ্যাকচুয়ালি ইউ আর। আমি কি একটা বলদ? আমি বলদ? তাহলে আপনি কি? আপনি তো একটা গন্ডার। কি বলে তুমি? আমি ভয় পেয়ে গেলাম, থিতিয়ে উঠে শুকনো হেসে বললাম, কই কিছু বলিনি তো। আপনার কান বাজছে, বেশি বেশি শুনছেন আজকাল। একটু থেমে আমার প্রশ্নের উত্তর দিলেন না যে। বলুন, ভূত থাকে কি? আমি কি দেখেছি যে জানবো? আজাইরে কথা বলো কেন? আপনি দেখছি কিছুই জানেন না। যে আমি জানি না তা নিয়ে কোনো অপিনিয়ন দিও না। নীল ভাইয়ের বিরক্তি ভাবটা মাথার চারা দিয়ে আরও উঠল। খরুশ ব্যাটা ইংরেজি ঝাড়ছে। ওরম ইংলিশ আমিও পারি রে, আন্ডারস্ট্যান্ড ইউ খচ্চর ম্যান। মনে মনে কথাটা বললাম। বাড়ি ফিরে মামনিকে তালগুলো দিয়ে ঘরে এসে ফ্রেশ হলাম। হাত পায়ের মাটি ধুলি ধুয়ে সোফায় বসে ফোন ঘাঁটছি। প্যারাময় পড়া আর খচ্চরটার অত্যাচারে ফোন বাচ্চারাকে টাচ পর্যন্ত করতে পারি না। তাই একটু সুযোগ পাওয়াই টিপসি, নয়তো আবার সোনামনা আমার রাগ করবে। এমন সময় নীল ভাইয়া ঘরে ঢুকলেন। কি করছো এটা? গেম খেলছি, দেখতে পাচ্ছেন না? তুমি কি বাচ্চা যে গেম খেলছ? গেম খেলতে আবার বয়স লাগে? রাখো এসব, দেখি কোথায় লেগেছে। মোবাইল ছিনিয়ে নিয়ে। বুঝি না অকারণে এত দরদ দেখানোর কি আছে। নিজে আমার এ দশা করে এখন নাটক করছে, কী লাভ এসব করে? আমার কাছে ভালো সেজে কী লাভ? ও নিজে কার্যসিদ্ধি করে ছুঁড়ে ফেলে দেবে তাই। দেখুন নীল ভাইয়া, আমার কোথাও লাগেনি, অতএব দেখার কিছু নেই। আমার থেকে ডিস্টেন্স মেনটেন করে চলুন। আমাকে কমেন্ট করছো? তুমি কি ভুলে গেছো? বাধ্য করো না আমাকে কঠোর হতে। ডোন্ট বি দিস। আমি আপনার কি ক্ষতি করেছি বলবেন? আমার পর জোর খাটিয়ে কি সুখ পান আপনি? তিরিক সুরে কথাটা বললাম। আমি উঠে যেতে নিলে উনি আমার হাত টেনে ধরলেন, জোর করে বসিয়ে হাত চেপে ধরলেন, অতঃপর মলম লাগিয়ে দিলেন অতি যত্ন সহকারে। আর কোথায় লেগেছে? আর কোথাও না। মুখ ঘুরিয়ে কথাটা বললাম। নীল ভাই আর কিছু না বলে পা টেনে ধরে খুঁটিয়ে খুঁটিয়ে পর্যবেক্ষণ করছে। কোনো সেরা ছুটো না পেয়ে প্লাজু চেড়ে 2 হাঁটু আলগা করে দিলেন উনি। আমি তৎক্ষণাৎ চোখ বড় বড় করে চাইলাম। থতমত খেয়ে বললাম, কি কি করছেন আপনি? স্ট্রেটস বসে থাকো, নড়চড় করবা না। বাম হাঁটুতে সামান্য ছুলে চামড়া উঠে গেছে, ফুলে আছে দেখলাম। নীল ভাইয়ের সচেতন হাতে আমার হাঁটুতে স্যাভলন ক্রিম লাগিয়ে প্লাজো নামিয়ে দিলেন। অতপর আমার চোখে দৃষ্টি নিবদ্ধ করলেন, এক ধ্যানে তাকিয়ে থাকলেন পলকহীন। ভালোবাসিতে জোর খাটাই, শাসন করি রাগ দেখাই, না বুঝে আঘাত করি। আমি চোখ ফিরিয়ে নিলাম, কাঠ কাঠ গলায় বললাম, ভালোবাসলে আঘাত করা যায় না নীল ভাইয়া, এটা আপনার জেদ। জেদ একটা আছে, ভালোবাসা পাওয়ার জেদ। হয়তো ভালোবাসি বলেই কষ্ট দিয়ে ফেলি, পরে আবার নিজে কষ্ট পাই। তোমার চেয়ে বেশি পড়ি অনুতপ্ততায়। এই অসহনীয় অসুখ আমায় প্রায় পোড়ায়, খুব ব্যথা দেয় তারা। করুণ সুরে কথাটা বলল। উঠে দাঁড়িয়ে দ্রুত স্থান ত্যাগ করতে চাইলাম। ওনার দুঃখের কাহিনী বা কোনো অনুভূতি শোনার ইচ্ছে আমার নেই। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি ভালোবাসার মানুষটিকে কষ্ট দেওয়া যায় না, আঘাত করা যায় না। ভালোবাসা পাওয়া,
তাকে আগলে রাখা সহজ কথা নয়। সামান্য মুখের কথায় তা হয় না। তাহলে কেনই বা ওনার কথায় আমি গলব? আমি এত সস্তা নই। কক্ষনো না। আমি যাবার উদ্দেশ্যে পা বাড়াতেই উনি আমায় আটকে নিলেন। ছলছল করে চেয়ে মলিন সুরে বললেন, খুব রাগ অভিমান আমার প্রতি তোমার, তাই না? আমি দুঠোঁট প্রসারিত করে হাসলাম। কি দুর্দান্ত সে হাসি, সম্পূর্ণ তাচ্ছিল্যে ভরা, যা হয়তো উনি বুঝবে না। একগাল অবজ্ঞার হাসি হেসে জবাব দিলাম, রাগ অভিমান তার উপর করা যায় যাকে ভালোবাসা যায়। আপনাকে তো আমি কখনো ভালোই বাসিনি। এতটুকু বলে বেরিয়ে এলাম ঘর ছেড়ে। মস্তিষ্কে আরও একবার ভেসে উঠল অতীত। আমার চোখ ভরে এলো তীব্র রাগ, অভিমান ও ঘৃণায়। ঘেন্নাটা যদিও আমার নিজের প্রতিই আসে, ছোট্ট মস্তিষ্কে যদি আত্মসম্মান বোধ নামক অনুভূতি জন্মাতো কবছর আগে, তবে এত ঘৃণা আসতো না নিজের প্রতি, ঠুনকো আবেগগুলোর প্রতি। আমি চাই না আমার দুর্বলতা তোমার সামনে তুলে ধরতে নীল ভাইয়া, পারবো না প্রকাশ করতে ওই স্বীকারোক্তিগুলোকে। থাক কিছু কথা তোমার অজানা, থাকুক রাগ অভিমান আমার মাঝেই অমীমাংসাসিত। জানতে তোমায় দিতে চাই না আমি, শুধু এতটুকু জেনে রাখো, তুমি আমার মনে সেই জায়গাটা পাবে না কখনো। হেরে যাব না আমি তোমার কাছে, কখনো না। অন্যদিকে ব্যালকনিতে দাঁড়িয়ে থেকে ঘোলা চোখে আকাশের দিকে চাইছে এক সুঠাম দেহী পুরুষ। বুক ভারী হয়ে আছে চাপা দীর্ঘশ্বাসে, বিরহ গ্রাস করেছে সর্বসমন্বয়ে, অশান্ত হয়ে আছে মন, দারুণ অস্বস্তিতে জ্বলে যাচ্ছে শরীর। মস্তিষ্ক নানা রকম প্রশ্ন করছে যার উত্তর ছেলেটির কাছে নেই। বড্ড অসহায় লাগছে তার। মনের ভেতর থাকা সুপ্ত মানব তাকে প্রশ্ন করছে বারবার, কেন সে তোকে দূরে ঠেলে দিচ্ছে? এত বুঝি অভিমান জমে আছে তোর প্রতি ওর? কেন এত অবহেলা করে সে তোকে? কোন কারণে পোড়াচ্ছে এভাবে? আর কতদিন চলবে এ দগ্ধ বিদগ্ধের খেলা? আচ্ছা পারবি তো শেষ পর্যন্ত সইতে, নাকি পুরে ছাই হবি, ভেতর ভেতর মরে যাবি সপ্তপর্ণে? নীল জানে না সত্যি সে পারবে কিনা এ দহন সইতে, পারবে কিনা শ্যামবতীর মনে জায়গা করে নিতে। কিসের এত অভিমান তার হুদিস পেতে? কিচ্ছু জানে না, কিচ্ছু না। কিসের এত অভিমান তোমার? অভিমান নাকি ঘৃণা? কিছু তো বলো না তুমি। আমায় কি কখনো ভালোবাসবে না? পাবো নাকি তোমায় আমি? কেন এত অভিমানী তুমি শ্যামবতী? বর্ষার মৌসুম পড়েছে আজ 4 দিন হলো। এই বর্ষার প্রথম বৃষ্টির সূচনা লগ্ন ঘটল আজ সকালেই। আকাশের সাদা মেঘের ভেলা ডেকে আনলো ঝিরিঝিরি শ্রাবণ। বর্ষার প্রথম বৃষ্টিকে আমরা স্বাগত জানালাম নিজেদের মধ্যে উৎসব করে। বাসায় তালবড়া উৎসব চলছে। আজ কোচিংয়ে যাইনি। সকালের চোট খেয়ে পায়ে ব্যথা হয়েছে, ফুলে গেছে গোটা হাঁটু। এদিকে হালকা বৃষ্টি পড়ছে আর নীল ভাইয়াও জোর করেনি আমায়, অতএব যাওয়ার প্রশ্নই আসে না। আমার মতো একজন ফাঁকিবাজ স্টুডেন্টের ফাঁকি দেওয়ার জন্য এতটুকু কারণ যথেষ্ট নয় কি? আমি, সায়রা ভাবি আর মামনি মিলে বড়া বানিয়েছি, আর মামনির হাতের কোনো কিছুই বরাবরই অমৃতের স্বাদ, তাই এটাও বাদ যায়নি। সকালে নাস্তা সেরে এক বাটি বড়া নিয়ে বসেছি আমি আর ভাবি, দুজন মিলে পুরোটা সাবার করার নিয়ত এঁটেছি। এমন সময় মামাই পাশ থেকে হিংসুটের মতো বললেন, কিরে একাই খাবি মা? আমাকে একটু দিবি না নাকি? আপনার ডায়াবেটিস বাবা, আপনার মিষ্টি খাওয়া মানা, সচেতন কণ্ঠে। আর এর জন্যই তোমাকে আমরা দেব না খেতে মামাই। একটু খাবো মা, 2টা শুধু, শিশু সুলভ আবদারে। আমার ভীষণ মায়া লাগলো মামাইয়ের ওপর। কেউ খেতে চাইলে দিতে হয়, নয়তো রুহ আফসোস করে বদদোয়া করে। ভাবি এত করে মামাই বলছে, দেই 2টো। কিছু কি হবে সামান্য খেলে? হওয়ার কথা নয়, কিন্তু এটা খেলে দুপুরে ভাতের পরিমাণ আরও কমাতে হবে। আচ্ছা তাও দেই। মামাইয়ের সত্যি হয়তো খেতে ইচ্ছে করছে খুব। আচ্ছা দাও, তবে 2টোর বেশি না। মামাইকে মাত্র 2টো বড়া দিলাম, উনি তাতেই খুব সন্তুষ্ট ও খুশি হলেন। মামাইয়ের এমন হাল দেখে আমার খারাপ লাগছে খুব। এই ডায়াবেটিস রোগটা খুব ভোগায় মানুষকে। নীল ভাইয়া বাসায় নেই। নাস্তা খেয়ে বৃষ্টি মাথায় করে ভার্সিটি গেছেন, কারণ উনি খুব দায়িত্বপরায়ণ ব্যক্তি। নীল ভাইয়া না থাকায় ইচ্ছে মতো আড্ডা দিতে পারছি। আহা কি যে আনন্দ! আমি আর ভাবি মিলে বাটি সাবার করে জয়ের বাসায় গেলাম ওকে ডাকতে। আমি যাইনি, তাই আমার বেস্টুটাও যায়নি আজকে। জয়কে ডেকে এনে আমরা 3জন মিলে গেলাম বাগানে। কলা, আম, কাঁঠাল, লিচু, পেঁপে, বেল, মোটামুটি প্রায় সব গাছই আছে এখানে। আর মামনিদের বাগানের পরিসীমাও বেশ বড়। বাগানে গিয়ে লাঠি দিয়ে ঘুতিয়ে ঘুতিয়ে কাঁচা পেঁপে পারলাম 2টো।
এবার এটাকে তেঁতুল আর কাঁচামরিচ দিয়ে স্পেসি করে খাবো। উফ, জিভে পানি এসে যাচ্ছে। পেঁপে মাখায় অনেকগুলো তেঁতুল আর মরিচ দিল সায়রা ভাবি। আমি ঝাল খেতে পারি না, তবু মনের সুখে যত পারি পেটে পুরলাম। ঝালে জ্বলতে লাগলো জিভ, তা বন্ধ করলাম না খাওয়া। এক পর্যায়ে যখন ঝালের প্রকোপে কান দিয়ে ভাব বের হতে লাগলো আর চোখ দিয়ে জল গড়ালো, তখনই থামলো আমার পেটুক মন। বলল, আর খাস না, এবার নির্ঘাত মরবি। ঝাল ভাবি ঝাল, শোষাতে শোষাতে কথাটা বললাম। কোথায় ঝাল? আর একটু মরিচ দিলে আরও ভালো টেস্ট আসতো। সারা ভাবে এমনভাবে বলল যেন তার কিছুই হয়নি, এটা যেন তার জন্য দুধ ভাতের মতো। অথচ ঝালে আমার মুখে লালা জমে গেছে, জিহ্বায় যেন কেউ আগুন ধরিয়ে দিয়েছে। জয়াকে দেখলাম, ওও চুপচাপ খাচ্ছে এখনও। বোঝা যাচ্ছে না ঝাল লেগেছে কিনা বা লাগেনি। তোর ঝাল লাগছে না জয়া? লাগছে একটু একটু, চিবোতে চিবোতে কথাটা বললাম। তোরা কি করে এত ঝাল খাস? আমার তো অবস্থা খারাপ হয়ে গেছে। উফ, ঝাল। সায়রা ভাবি কৌতুক করে বলল, এত ঝাল লাগছে দেবরানী, নীলকে ডাকবো ঝাল কমিয়ে দিত। জয়া খিলখিল করে হেসে দিল। আমি কোনো রিয়াকশান দিলাম না, কারণ এদের কথা শুনতে গিয়ে আমার ঝাল লাগা আরও বেড়ে যাচ্ছে। আমি আর বসলাম না, দৌড়ে গেলাম রান্নাঘরে। মুখ থেকে আগুন বের হচ্ছে। ফ্রিজ থেকে মিষ্টি বের করে পরপর দুটো মিষ্টি গিলে তারপর এক গ্লাস পানি খেয়ে ঝালের তোড় কমালাম। ফ্রিজে করে 4টা মিষ্টি ওদের জন্য নিয়ে গেলাম বাগানে। নাও, ঝাল লাগলে খেও মিষ্টি দিয়ে। থ্যাংক ইউ দেবরানী। খাওয়া দাওয়া সেরে যে যার মনে নিজের কাজে গেল। এদিকে দুপুর গড়াতেই পেটে মোচড় দিল। বুঝলাম না অ্যাসিডিটি নাকি আমাশয়। ক্রমেই পেট ব্যথা বাড়লো আমার। নাড়ি ভুঁড়ি সহ যেন গোটা পেটে আগুন জ্বলছে। সে কি তীব্র ব্যথা! একটু পরপরই টয়লেটের শরণাপন্ন হতে হচ্ছে। কি হয়েছে, কি ঔষধ খাবো কিছু বুঝতে পারছি না, শুধু কোকাচ্ছি পেটের জ্বালাময় ব্যথায়। বিকেলে নীল ভাইয়া এলেন। উনি থাকা সত্ত্বেও বারবার টয়লেটে যেতে বাধ্য হলাম। মনে হচ্ছে ডায়রিয়ায় আক্রান্ত আমি। শরীর আর চলছে না, অথচ পেট বেহায়া থামছে না। নিজের মতো আন্দোলন করেই চলছে ক্রমাগত। 15তম বারের মতো যখন টয়লেট থেকে বের হলাম, তখন নীল ভাইয়া আমায় চিন্তিত হয়ে প্রশ্ন করলেন, এনি প্রবলেম? এত ঘন ঘন টয়লেটে যাচ্ছ যে, ইজ এনিথিং ওয়েন্ট রং? আমি কোনো জবাব দিলাম না। বড্ড দুর্বল লাগছে, কথা বলতে ইচ্ছে করছে না, শরীর ক্লান্ত খুবই। নীল ভাইয়া হয়তো আমার চোখ মুখ দেখে কিছু একটা অনুমান করলেন। আমার শোয়া থেকে উঠিয়ে গালে হাত রেখে দ্বিগুণ চিন্তা নিয়ে বললেন, শুধু এটা বলো কি হচ্ছে তোমার? পেট ব্যথা করছে, হয়তো ডায়রিয়া হয়েছে নীল ভাইয়া। হঠাৎ কেন এমন হবে? ফুড পয়জনিং? আজ কি কি খেয়েছো বলো দেখি। আমি বোকার মতো গড়গড় করে A to Z বলে দিলাম। তারপর নীল ভাইয়া থুড়ি চণ্ডাল রূপ দেখে ভয় পেলাম ভীষণ। এখন নিশ্চিত ঝাড়ি ফাড়ি খাবো। এত কিছু খেয়েছো, পেট ব্যথা হবেই তো। ভাত গিলতে, ভালো খাবার গিলতে অরসি আসে, অথচ আনহেলদি ফুড গিলতে অরসি লাগে না। বেয়াদব কোথাকার। বকছেন কেন? আমি কি জানতাম এমন হবে? হ্যাঁ তাই তো, তুমি যে দুধের শিশু, জানার কথাও নয়। আমার পেটে আবারও কামড় দিল। দৌড়ে 16তম বারের মতো আবারও টয়লেটে ঢুকলাম। আর কত এভাবে পাকাপাকি করবো মাবুদ গো। ক্লান্ত শরীরকে টেনে হিঁচড়ে বের করলাম বাথরুম থেকে। পেট ব্যথা এখন করছে না, কিন্তু একটু বাদে আবার মোচড় দেবে জানি। প্রতিবার এমনই হচ্ছে। আমাকে বের হতে দেখে নীল ভাই আমায় ধরে খাটে বসালেন। শরীরটা কি খুব খারাপ লাগছে তারা? একটু বমি বমি পাচ্ছে, ক্ষীণ কণ্ঠে কথাটা বললাম। নীল ভাই আমায় দুটো ঔষধ দিলেন খেতে, তারপর স্যালাইনও ফলও দিলেন খেতে। বিনা সংকোচে সব খেলাম। এ পেট ব্যথা বয়ে বেড়াতে পারবো না তাও। তারপর ধপাস করে শুয়ে চোখ বুঝলাম, এ শরীরে শক্তি নেই আর একবারও টয়লেটে যাবার। সন্ধ্যার পর আমার শরীর পুরো দমে সুস্থ হলো। আরও একটা স্যালাইন এবং কিছু ঔষধ খাওয়ালেন নীল ভাইয়া। অতপর রোজের নিয়ম রক্ষার্থে পড়তে বসালেন উনি আমায়। শরীরে ক্লান্ততার রেশ থাকায় ওনাকে আজ ঘাটালাম না। জেদ করার শক্তিটুকু শরীরে নেই। অতএব বিনা জেদ করে ওনার কথা মতো সব পড়ে উঠলাম। তখন বাজে রাত 9টা। হয়তো আমার উপর মায়া করেই আগেই ছেড়ে দিয়েছেন আমায় আজ। খেতে চলো। আমি খাবো না নীল ভাই, ইচ্ছে করছে না। একটু খেতেই হবে, না খেতে নেই। না, ইচ্ছে করছে না, ঘুম পেয়েছে খুব। বলেই আমি শুয়ে পড়লাম হাত পা ছেড়ে দিয়ে। আমাকে তোলার সাধ্য কার? নীল ভাইয়া ফস করে একটা নিঃশ্বাস ফেললেন। আনমনে কী যেন ভেবে বললেন, তারা রেস্টুরেন্টে খাবে? আমি অবাক চোখে চাইলাম।
প্রশ্নবিদ্ধ চোখ করে প্রশ্ন করার আগেই উনি পুনরায় বললেন, চলো, তোমার ভালো লাগবে। কিন্তু এখন? এখন না, এখন রেডি হতে ইচ্ছে করছে না। রেডি হতে হবে না, এভাবেই চলো। মামাইকে বলে নীল ভাইয়া আমায় নিয়ে বের হলেন। পরনের জামাই গায়ে আছে, হিজাবও পরিনি, শুধু ওড়না দিয়েছি মাথায়। মোড়ের ফাস্ট ফুডের দোকানে গিয়ে আমায় হাফ শিক কাবাব কিনে দিলেন। 2 কামড় খেয়ে নীল ভাইয়াকে দিলাম। অতপর একটা ছোট্ট রেস্টুরেন্টে নিয়ে গেলেন। একটু নিরিবিলি, তবে একদম যে লোকজন নেই তা নয়। নীল ভাইয়া পাস্তা অর্ডার দিল। একটু অদ্ভুত লাগলো আমার। পাস্তা আমার পছন্দের একটা খাবার। নীল ভাইয়া কিছু জিজ্ঞাসা না করে এক ঝটকায় অর্ডার দিল। আরও অনেক কিছু ছিল, তাহলে পাস্তাই কেন? কৌতূহলের চাপ দমাতে না পেরে প্রশ্ন করেই ফেললাম, আচ্ছা নীল ভাইয়া, পাস্তা কেন অর্ডার দিলেন? কেন, তোমার পছন্দ তাই? তুমি কি খাবে না পাস্তা? অন্য কিছু অর্ডার দেব? না না, তা বলিনি, কিন্তু আপনি জানলেন কিভাবে? প্রত্যুত্তরে উনি চমৎকার হাসিতে ঠোঁট সাজালো, নির্ভীক কণ্ঠে বললেন, প্রিয় মানুষের পছন্দগুলো জেনে নিতে হয় বোকারানি। আপনি কি করে জানলেন? আপনি তো অনেক বছর দেশে ছিলেন না। ছিলাম না বলে কি খোঁজ রাখা যায় না? তোমাকে চোখের সামনে না পেলেও তোমার সব আপডেট টাইম টু টাইম পেয়ে যেতাম। আমি বিস্ফোরিত চোখ করে তাকালাম। ভরপুর অবাকতা নিয়ে বুলি ছুড়ে দিলাম, আপনি আমার পেছনে গোয়েন্দা ফিট করেছিলেন নাকি? কে সেই নেমোখারাম? নীল ভাইয়া জবরদস্ত হাসি হেসে বললেন, নেমোখারাম বলো না তারা, সে আমার শুভাকাঙ্ক্ষী, তাই তার নাম বলতে পারবো না, রাগ করবে তুমি। আমি প্রতিবাদী সুরে বললাম, তাই বলে আপনি আমার উপর নজরদারি চালাবেন? এ ভারী অন্যায় কাজ করেছেন নীল ভাইয়া। এটা অন্যায় নয়। ভালোবাসায় ন্যায় অন্যায় থাকতে নেই, জানো না? এভরিথিং ইজ ফেয়ার ইন লাভ ওয়ার। নীল ভাইয়ার এ উক্তির যথোপযুক্ত জবাব খুঁজে না পাওয়ায় নীরব থাকলাম। ওইটার খাবার দিয়ে গেল। আমি 4 থেকে 5 বার মুখে দিয়ে আর খেলাম না। এমনিও পেট খারাপ, তাই সবই সামান্য সামান্য খাচ্ছি। এছাড়া খাওয়ার বিশেষ রুচিও নেই। পাস্তার প্লেট নীল ভাইয়া তার দিকে এগিয়ে নিলেন। 2 বার মুখে পুরলেন। ওনার খাবার খাওয়ার স্টাইল দেখে মুগ্ধ হতে বাধ্য হলাম। কি সুন্দর 2 আঙ্গুল দিয়ে কাঁটা চামচ ধরেছেন, কি সুন্দর করে চিবোচ্ছেন। এক ফোঁটা এদিক সেদিক মাখছে না ঠোঁট। একজন ব্রিটিশ কিংবা কোরিয়ান মানুষদের মতো শহরের কায়দায় খাচ্ছেন। আম্মু বারবার একটা কথা বলতো আমায়, যে সুন্দর তার সবই নাকি সুন্দর, পরিপাটি গোছানো। অথচ আমি না আছে কাজের ঢং, না খাওয়ার, আর না আছে চলাফেরার ঢং। মোট কথা, আমি নিঃসন্দেহে একজন অশৃঙ্খল ব্যক্তিত্বের অধিকারী, যার নিজস্ব কোনো ব্যক্তিত্ব নেই। এ বিগ জিরো। আমি নামক ব্যক্তিত্বহীন মানবীকে উনি ভালোবাসতে পারেন, সে কথা আমার বিশ্বাস হয়েও হয় না। খাবা? আমার দিকে কাঁটা চামচ তাক করে। আমার ভাবনার রেশ কেটে গেল। হসকসিয়ে উঠে বললাম, না তো। ও, আসলে তুমি যেভাবে তাকিয়েছিলে আমি ভাবলাম খাবে। লজ্জা পেয়ে মাথা নুয়ে দিলাম। কেন যে ওনার দিকে তাকাই আমি, নিশ্চয়ই ছেঁচড়া পুট্টি ভাবছে আমায়। এত লজ্জার কি আছে? বউ তার বডির দিকে তাকাতেই পারে, এ তো স্বাভাবিক বিষয় নয় কি? আর উত্তর করলাম না। জড়তা সমেত গোড়ালের মতো বসে রইলাম নীল ভাইয়ের খাওয়া শেষ অবধি। অনাকাঙ্ক্ষিত লজ্জানুভূতি কেন আমাতেই এসে জড়ো হয়। পিচ ঢালা রোডে নীরবে বসে হাঁটছি নীল ভাইয়ের পাশে। মূলত বাসায় ফিরছি আমরা। রাস্তায় মানুষজন নেই। রাত 10:30 বেজে গেছে। অবাক বিষয়, আমার শরীরে যে পরিমাণ ক্লান্ততা থাকার কথা ছিল তার অর্ধেকও নেই, বরং ভালো লাগছে। রাত বিরাতে ঘুরে বেড়াতে ভালো লাগছে। জীবনে প্রথম এত রাতে আমি বাইরে বেরোচ্ছি। রাতের আকাশ, দোকানপাঠের আলোকসজ্জায় নিরিবিলি চাঁদোয়া মেঠো পথ, সবই আমি আজ প্রথম দেখছি। সত্যি বলতে শরীর বেশ শীতল, স্নিগ্ধ শিহরণ বয়ে যাচ্ছে। এখন শরীর ভালো লাগছে তারা। রাতের নেশাটা কেমন লাগছে? খুব ভালো। স্যান্ডেল খুলে খালি পায়ে হাঁটো, আরও ভালো লাগবে। ধুলো লাগবে যে, কখনো কখনো সামান্য ধুলো অসামান্য মুহূর্ত তৈরি করে। ট্রাই ইট। নীল ভাইয়া জুতা খুলে হাতে নিলেন। অতপর ওনার দেখা দেখি আমিও খালি পা করে হাঁটতে লাগলাম। পায়ে গুড়ি গুড়ি বালি আর খড়বড়ে পিচ বিচ্ছে, কেমন জানি খোঁচা খোঁচা ফিলিংস। খারাপ না, ভালোই লাগছে আমার এভাবে হাঁটতে। চাঁদ তার রূপালি আলো ছড়িয়ে দিচ্ছে চারদিকে, আছড়ে পড়ছে রাস্তাও। এছাড়া ল্যাম্পপোস্টের আলোগুলো জ্বলছে। চলো ওইখানটা একটু বসি। রাস্তার ধারের ব্রেঞ্চটি দেখিয়ে আমাকে এই কথা বলল নীল ভাইয়া। আমি সম্মতি জানালাম।
কেন জানি না এই মুহূর্তে কিছু নাকচ করতে চাইছে না মন, কিচ্ছু না। আমরা দুজন পাশাপাশি কাঠের বেঞ্চিতে বসলাম। নীল ভাইয়া হাত দিয়ে আমার মাথার ওড়নাটা টেনে খুলে দিলেন, খোপায় আবদ্ধ চুলগুলোকে খুলে উন্মুক্ত করে দিলেন। মুচকি হেসে বললেন, নাও ইউ আর লুকিং কোয়াইট প্রিটি। আমি চেষ্টা করে ওনার চেহারা থেকে চোখ সরাতে পারলাম না। আঠার মতো আটকে গেল মণিজোড়া। ওনার হাসি এত মারাত্মক কেন তা জানতে ইচ্ছে করলো কোনো এক বিদ্যাসাগরের থেকে। উনি হাসি থামিয়ে আলোকিত চাঁদকে দেখতে দেখতে বললেন, পৃথিবীটা অদ্ভুত সুন্দর, তাই না তারা? ইটস দি ওয়ান্ডারফুল ক্রিয়েশন অফ আল্লাহ। আমরা আল্লাহর অনেক বড় নিয়ামত প্রাপ্ত। সত্যি তাই, কিন্তু আপনি পৃথিবীকে অদ্ভুত সুন্দর কেন বলছেন? কারণ পৃথিবীর সবই ভীষণ অদ্ভুত রকমের ভিন্ন। প্রত্যেকটি জিনিস একে অন্যের চেয়ে ভিন্ন। যেমন ধরো দুটো গাছ, একই প্রজাতির, একই বয়সের, বাট একটা চিকন, অন্যটা খাটো। কোনোটায় ফল বেশি ধরে, আবার কোনোটায় কম। নিঃসন্দেহে বিষয়টা ভারী অদ্ভুত। দেখো, সৃষ্টির প্রতিটি বস্তুই ভিন্ন, দেখতে এক হলেও কোথাও না কোথাও সূক্ষ্ম তফাৎ রয়েই যায়। চাইলেই তো অভিন্ন করতে পারতেন সবই, কিন্তু তা করেননি। তাহলে বলো, এটাকে অদ্ভুত সুন্দর কেন বলবো না? এত অবলীলে প্রকাশ পায়, মহান আল্লাহর কাছে অসাধ্য কিছুই নয়। তিনি নিখুঁতভাবে আমাদের পৃথিবীকে সৃষ্টি করেছেন। শুধুমাত্র আমাদের জন্যই তিনি আছেন। তার ক্ষমতা আমাদের প্রতি ভালোবাসার প্রকাশ করতে। নিখুঁত কারিগর, দুজাহানের একমাত্র বাদশা। নীল ভাইয়ের কথাগুলো শুনে ভরপুর মুগ্ধতা গ্রাস করলো মনকে। কত ভাবেন উনি সৃষ্টি সম্পর্কে। কই, এর আগে তো আমি এত কিছু ভাবিনি কোনো দিন। লক্ষ্য করলাম নীল ভাইয়ের চোখের মণিকোঠরে চিকচিক করছে জলকণা। পৃথিবীর সৌন্দর্যের বর্ণনা দিতে গিয়ে সৃষ্টিকর্তার প্রতি অনাবির কৃতজ্ঞতা প্রকাশ করতেই হয়তো এই চোখের জল। উনি চাঁদ হতে মুখ ফিরিয়ে আমার দিকে দৃষ্টি স্থির করলেন, পলকহীন চেয়ে বললেন, পৃথিবীর অদ্ভুত সৌন্দর্যের আওতায় আমার তারাও পড়ে। সেও ভারী অদ্ভুত, আবার সুন্দরও। তার সাথে অন্য কিছুর তুলনাহীন তুচ্ছ। কেন আমার তারা এত আলাদা, তার এক্সপ্লেনেশন কোথাও পাইনি আমি। সে খুবই আলাদা, অসাধারণ, সৃষ্টিগুলোর মতো অনন্য। নিজের সম্পর্কে এমন কথা জীবনে প্রথম শুনছি। অভূতপূর্ব কেউ এমন বিবরণ দেয়নি আমায়। নীল ভাইয়ের মুখে নিজের প্রশংসা শুনে আজ আমার কোনো অস্বস্তি হচ্ছে না, জড়তা আসছে না। অথচ অন্যরকম কিছু কাজ করছে ভেতরে। এই অনুভূতির নাম অজানা, যা আমি জানতেও চাই না। অজানা হয়েও এর মাঝে কত শত মুগ্ধতার ছোঁয়া আছে। বুকে বয়ে যাচ্ছে ভালো লাগার দোলা। আজ অনেকগুলো অনুভূতির স্বাদ গ্রহণ করলাম নীল ভাইয়ের কৃতিত্বে। মনের ভেতরে সুপ্ত মানবী আকাশ সম কৃতজ্ঞতা প্রকাশ করতে খুব সপ্তপর্ণে বলল, থ্যাংক ইউ নীল ভাইয়া, থ্যাংকস এ লট। শুধু তা মুখে মাত্র অপ্রকাশিত রইল, স্বীকারোক্তি করিনি। বাড়ি ফিরে নীল ভাইয়া ভাবির জন্য আনা ফাস্টফুড নীরব ভাইয়াকে ডেকে তার হাতে দিলেন। সবাই শুয়ে পড়েছে যে যার ঘরে। হাত মুখ ধুয়ে বেলকনিতে টোল পেতে বসেছি। চোখের ঘুমের ছিটে ফোটার রেশ পর্যন্ত নেই, এমনকি টায়ার্ডনেসও নেই। ফিনফিনে হাওয়ায় খোলা চুল আবদ্ধ সুরে উড়ে যাচ্ছে। হিমশীতল বাতাস এসে বাড়ি খাচ্ছে সারা মুখে শরীরে। ঘুমাবা না? না, ঘুম আসছে না। টায়ার্ড লাগছে না? হাঁটলে এতটা পথ? না, আমি ঠিক আছি। নীল ভাইয়া কিছু না বলে আমার ঘাড়ে মুখ গুজে দু হাতে আগলে নিলেন পাতলা পোক্ত শরীরটাকে। আদরে গলায় বললেন, চাঁদের অর্ধেক সৌন্দর্য তুমি শোষণ করেছ। কেন বারবার নিজেকে এত অ্যাট্রাকটিভ করে তোলো আমার চোখে? ভস্য করতে চাও তুমি তোমার রূপের আগুনে পুড়িয়ে, নাকি খুন করতে চাও আমার হার্ট স্ট্রোক করিয়ে? কোনটা? আমি নিজেকে ছাড়ানোর বৃথা চেষ্টা করতে করতে বললাম, আজীব, আমি আবার কি করলাম? কোন গাঞ্জাখুরি মুভি দেখে এসব ডায়লগ কপি করছেন বলুন তো? মুভি দেখিনি তো। সব কথা ভেতর থেকে আসছে পিসিটা। কিছু না করেও আমার সাথে অনেক কিছু করেছ, আমায় খুব কাতর করেছ। পৃথিবীর সবচেয়ে দামি আর নেশালো অ্যালকোহলটা যে তুমি। আমার কি দোষ বলো? না দিচ্ছ তোমাতে ডুবতে, আর না দিচ্ছ তোমার থেকে দূরে যেতে। আসল দোষীটা তুমি তারা। মাতাল কণ্ঠে কথাটা বলল নীল ভাইয়া। কুনুই দিয়ে গুঁতো মেরে দূরে সরালাম ওনাকে। ঝাঁঝালো কণ্ঠে বললাম, হঠাৎ হঠাৎ কি হয় আপনার? মাত্রই তো ভালো ছিলেন। 2 মিনিটে পাগলের মতো করছেন। কিছু খেটে এসেছেন নাকি?
নাকি ভূতে ধরলো? উনি দাঁত বের করে মিষ্টি হেসে বললেন, পাগল অনেক আগেই হয়েছি বউ। তোমার প্রেমে পড়েছি যবে থেকে। আমার পাগলামির পরিসীমা দেখলে ভয় পাবে নিশ্চিত। দেখাতে পারছি না তাই তোমার ভয় একটু একটু করে দূর করছি। আমাকে অ্যালকোহলের সাথে তুলনা দেওয়ার কোনো মানে হয়? আপনি এমন কেন ভাইয়া? হতাশ কণ্ঠে কথাটা বললাম। হুম, যে আমায় হুটহাট মাতাল করে তাকে কি অ্যালকোহল বলা দোষের? হুম, আপনি না বাজে বকতে খুব ভালো পারেন নীল ভাইয়া। সরুন। ওনাকে স্যাট করিয়ে আমি ঘরে চলে আসলাম। ড্রেসিং টেবিল থেকে মেরিল নিয়ে ঠোঁটে দিয়ে শুতে যাব, অমনি নীল ভাইয়া আবার আমায় আগের মতো পেছন থেকে জড়িয়ে ধরলেন। এত পালাই পালাই কেন করবো? একদিকে আমায় কাছে টানো, অন্যদিকে আমায় দূরে সরিয়ে দাও। দ্যাটস নট ফেয়ার জান পাখি। ঘাড়ে ঠোঁট দিয়ে স্লাইড করতে করতে কথাটা বললেন নীল ভাইয়া। ঘাড়ে প্রচণ্ড কাতুকুতু লাগছে। উফ, কি বিশ্রী অনুভূতি মাগোমা। ইচ্ছে করছে আচ্ছা মতো কিক মেরে লুচ্চুটার স্টাম্প উড়িয়ে দেই। শালার খালি সুকসুখানি স্বভাব। আয়নায় নীল ভাইয়ের অবস্থা দেখে বুক কেঁপে উঠল আমার। ওনার মুখ চোখ কেমন জানি হয়ে গেছে ক্ষণিকেই। ভয় সিটিয়ে গেলাম। মৃগী রোগের মতো কাঁপছি ক্রমাগত। ভাবতে পারছি না আমার পেটের কলকবজাগুলো নড়ে গেল না তো? সুইট হার্ট, এত কাঁপছো কেন গো? এনিথিং ওয়েন্ট রং? শয়তানি হাসি দিয়ে গালে গাল ঘষে সুড়সুড়ি দিতে দিতে কথাটা বলল নীল ভাইয়া। না পারছি গিলতে আর না পারছি ফেলতে, এমন একটা অবস্থা। আমি মরে যাব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কেন কেন মরবে কেন বউ? এত ভালোবাসা পেয়ে কেউ মরে? কারণ অস্বস্তি হচ্ছে। কেন? হাতের বাঁধন আরও শক্ত করে এঁটে। কারণ আপনাকে আমার ভালো লাগে না। কেন ভালো লাগে না? আমি বুঝি হ্যান্ডসাম নই? কোনো জবাব না দিয়ে অস্বস্তিতে গাঢ় হয়ে দাঁড়িয়ে রইলাম। লোকটা ভারী অসভ্য। আইপিসি 376 ধারায় ওনার ওপর স্ট্রং কেস ঠুকে দিতে পারলে কলিজায় শান্তি হতো। ও বউ, কথা কও। আয়নায় অপলক তাকিয়ে আদিক্ষেতা দেখে মরে যাই। আচ্ছা বউ, তুমি কেন আমায় পছন্দ করো না গো? আমার মধ্যে কি কমতি আছে? কমতি কেন থাকবে? তোর মধ্যে এসব অতি অতি অতিরিক্ত আছে। বলা যায় তোর সব কুগুণগুলো উতলে উতলে উঠে অত বেশি আছে। হ্যান্ডসাম হলে আপনাকে ভালো লাগতে হবে আমার। আপনাকে আমার পছন্দ নাই, বুঝছেন? কেন পছন্দ না? জানি না। কেন কেন? দেই সারুন, নয়তো কি গো? মামনিকে ডাকবো। হে হে হে, বারবার ভুলে কেন যাব? আমার রুম সাউন্ড প্রুফ, কেউ তোমার ডাক শুনতে পারবে না। সারুন বলছি। সারবার জন্য ধরেছি নাকি? আজ তো ছাড়বো না। জানো বউ, আমার না আদর আদর পাচ্ছে। কিছু রোমান্স করা উচিত নয় কি? আমার যে কেমন কেমন হচ্ছে। ঘর লাগা সুরে কথাগুলো বললেন নীল ভাইয়া। মানে? অত মুখে বলতে পারবো না, প্র্যাকটিক্যালি দেখাই। না 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 না। নীল ভাই আমায় কোলে তুলে নিলেন। কোলে রাখা অবস্থায় ঘরের আলো নিভিয়ে দিলেন। আমাকে বিছানায় শুয়ে আমার গায়ের ওপর ঠাস করে শুয়ে পড়লেন। হাতির মতো দেহকে বিশাল পাহাড় মনে হলো আমার। চাঁদের আবছা আলোয় ওনার ফর্সা মুখটা আলোয় ফুটে উঠল নিরন্তর। ওনার চোখ মুখ অন্যরূপ ধারণ করেছে। ঠোঁটজোড়া কাছে, চোখ লালচে বর্ণে পরিণত হয়েছে। ওনার চাহনি তীক্ষ্ণ, যে চাহনি একবার দেখলে শিরদাঁড়া পর্যন্ত কেঁপে উঠবে। বেশ ভয় লাগছে আমার। মনে মনে আয়তুল কুরসি পড়ছি আর ভেতরে ভেতরে থরথর কাঁপছি। হৃদযন্ত্র ধুকপুক করছে প্রচণ্ড গতিতে। এই বুঝি ফেটে যাবে।